তুমি যে এক্সাম প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো কথা। যেই ফিজিক্সে তোমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে উইথআউট স্ট্র্যাটেজি। কি আসছে পরীক্ষায়, কিভাবে এগোবো, কিচ্ছু না জেনে আমরা কি করি? লাফিয়ে পড়ি। আধার খাটি এবং তারপরে যা হওয়ার তাই হয়। তো এই যে স্ট্র্যাটেজিটা আছে, আমরা WBJEE জাস্ট লাস্ট উইক হয়ে গেল। তো WBJEE যারা এই মুহূর্তে ড্রপার আছো তাদের জন্য অবশ্যই এটা জরুরি। তার কারণ তাদের হাতে সময় বড় কম। নেক্সট 1 ইয়ার। তোমাদের হাতে সময় মাত্র রয়েছে। সুতরাং এর মধ্যে তোমাদের ২ টো ইয়ারকে ওটা কমপ্লিট করতে হবে। আর যারা এই মুহূর্তে হায়ার সেকেন্ডারির জন্য রেডি হচ্ছ, 3rd সেমেস্টারে আছো, তাদের জন্য কিন্তু এটা আরো বেশি জরুরি। কারণ এই টপিক গুলো যেগুলো রয়েছে, হাই এন্ড জায়গাগুলো যেখানে রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করব, সেইগুলো তোমাদের কি হবে? এক্সামেই আসবে। সুতরাং গাধার খাটনি না খেটে চলো আমরা আগে স্ট্র্যাটেজিটা বুঝে নিই, কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত আমাদের যাতে করে আমরা এই ফিজিক্সটা ইজিলি আ এগোতে পারি। শুরু করা যাক। যেকোনো এক্সামের জন্য তোমার প্রয়োজন তার প্যাটার্নটাকে আগে বোঝা। কোত্থেকে কোয়েশ্চেন আসবে সেটা তো অবশ্যই আমরা দেখব। কিন্তু তার আগে প্যাটার্নটা কেমন? প্রত্যেকটা পেপার এই দেখো ফিজিক্সের পেপার কত কনটেন্ট করছে? ৪০ টা কোয়েশ্চেন বাট মার্কস 50। ওকে? কেমিস্ট্রিও সেম। আ যদি তুমি ম্যাথের দিকে দেখো, ম্যাথের ওয়েটেজ আরো হাই। ম্যাথে 100 নাম্বারস এর কোয়েশ্চেন থাকছে। তাহলে ম্যাথ আমি শুধুমাত্র তোমাকে ফিজিক্সটা বোঝাবো কিন্তু টোটাল স্কিলটা হচ্ছে এটা ম্যাথে ১০০, ফিজিক্স ৫০, কেমিস্ট্রি ৫০ মানে তোমাকে ২০০ নম্বরের এক্সাম দিতে হবে। ওকে? এই ২০০ নম্বর এক্সামের মধ্যে তোমাকে এই যে আ মার্কিং তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখো যেহেতু এটা মার্কস বেশি ১০০ নম্বর ম্যাথে আছে সুতরাং এটাকে সকলে অবশ্যই প্রায়োরিটি দেবে। কিন্তু এই দুটো তোমার র‍্যাংক বুস্টার সাবজেক্ট। প্র্যাকটিক্যালি র‍্যাংক বুস্টার সাবজেক্ট। তার মধ্যে থেকে ফিজিক্সটা র‍্যাংক বুস্টার 1 কেন? কেমিস্ট্রিটাও অনেকে খুব ভালো করেই করে। কিন্তু ফিজিক্সটাতে সকলেরই আমি দেখেছি অধিকাংশ স্টুডেন্ট তারা ফিজিক্সটাতে গিয়ে একটুখানি প্রবলেমে পড়ে। এটাতে দোষের কিছু নেই। কিন্তু এক্সামে তো লাগবে না। তোমাকে র‍্যাংকটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো এই যে ফিজিক্স এর কোয়েশ্চেন গুলো এটা ৩ টে ক্যাটেগরিতে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ৩ টে ক্যাটেগরি আছে। ক্যাটেগরি 1 এ ৩০ টা কোয়েশ্চেন থাকে। এখানে ১ নম্বর করে প্রত্যেকটা এবং ভুল হলে 1/4 অর্থাৎ 0.25 মার্কস তোমার ডিডাকশন হবে, কেটে দেবে। তোমার যা আছে তার থেকে কাটা যাবে। ক্যাটেগরি 2 এখানে মাত্র ৫ টা কোয়েশ্চেন আছে কিন্তু এইটা খুব রিস্কি জোন। আমি তো বলব এটা খুব রিস্কি জোন। কেন রিস্কি? এখানে ২ মার্কস আছে। কিন্তু ভুল হলে কাটবে কত? ১ নম্বর। অর্থাৎ এখানে যদি তুমি ৪ খানা ভুল করো তবে তোমার ১ নম্বর কাটবে। আর এখানে একটা ভুল করলে তোমার ১ নম্বর কেটে গেল। তাই না? এখানে নেগেটিভ মার্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাকে আ কি বলব? মার্কস তোমার নামিয়ে দেবে এটা খুব দ্রুত। সুতরাং এই ক্যাটেগরি 2 টা খুব সাবধান। ক্যাটেগরি 3 যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বলতে পারো যে কি বলবো? একটা গুপ্ত ধরনের মতো জায়গা। যেটা আমরা খুব সহজে পেয়ে যাবো। কারণ নো নেগেটিভ মার্কিং। ফাইন। এটা যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু দাঁড়াও, এখানে একটা ব্যাপার আছে। এখানে তুমি নো নেগেটিভ মার্কিং দেখে যা ইচ্ছে উত্তর করে দিয়ে আসলে সেটা করবে না। কেন করবে না? তাহলে এই ফরম্যাটটাকে আমরা বুঝতে হবে। কারণ ক্যাটেগরি 3 ফাইন। কিন্তু ক্যাটেগরি 3 নিয়ে সবাই বলবে, ক্যাটেগরি 3 নিয়ে সবাই আলোচনা করবে যে ক্যাটেগরি 3, ক্যাটেগরি 3। ক্যাটেগরি 3 কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো তোমাকে হেল্প করবে। প্রথমত আমি এটার মধ্যে যেটা ব্যাপার আছে যে এটা 0 পেনাল্টি তো বলেই দিলাম এবং এটা মাল্টি কালার টাইপ হয়। এগুলো তো রয়েছে ঠিক আছে। কিন্তু এই পার্সিয়াল মার্কস এর বিষয়টা ইম্পোর্টেন্ট। অর্থাৎ ধরো ২ টো অ্যান্সার হবে। তুমি একটা ঠিক করলে, অন্যটা করলে না। তাহলে তুমি ১ পাবে। আর যদি তুমি একটা ঠিক করলে এবং ২ নম্বরটা এটা ভুল করলে, এটা ঠিক করলে। তাহলে কি হবে? মার্কস পাওয়ার সম্ভাবনা নেই। সুতরাং যতটা পারছো তুমি ততটাই করবে। যদি তুমি একটা পারো, একটাই করবে। কিন্তু ঠিক করবে, ভুল করবে না। ভুল করলে কিন্তু এই মার্কস পাবে। এই যে নো নেগেটিভ মার্কিং এ এই গন্ডগোলটা খুব সাবধান যে ওকে মার্কস নেই যখন নেগেটিভ মার্কিং নেই যখন তখন চলো আমরা যা ইচ্ছা তাই করে আসি। ডোন্ট ডু ইট। যেটুকু জানো সেটুকুই করে এসো। ঠিক আছে? সেখানে তোমার পার্সিয়াল মার্কস ও কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটাও খুব সাবধান।
এবার আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে? প্রিপারেশন স্ট্র্যাটেজিতে প্রাথমিকভাবে দেখো ক্লাস 12 এ ডমিন্যান্স আছে 60% মানে আমার যে ৫০ নম্বর আছে এক্সামে 60% মানে ৩০ নাম্বার আসবে হচ্ছে ক্লাস 12 থেকে। এটা আসবে ক্লাস 12 থেকে। খুব ইম্পোর্টেন্ট ক্লাস 12 টা। তোমরা যারা এই মুহূর্তে এইচএস এ ক্লাস 12 পড়ছো তারা ব্যাপারটাকে আরো ভালোভাবে শোনো। তোমাদের দরকার এটা। যে কেন আমরা ক্লাস 12 টা বেশি ভালো করে পড়বো? কারণ 30 মার্কস এখানেই আছে। এবং এখানে কিছু টপিক বা চ্যাপ্টার আছে যেখানে তুমি কি করতে পারো? অল্প পরিশ্রমে বেশি নাম্বার তুলতে পারো এবং সবাই সেগুলো খুব বেশি করে করে। সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স আর সেমিকন্ডাক্টর। এগুলো কি অল্প বড় পড়লে আমাদের হয়ে যায়। সুতরাং আমরা এখানেই বেশি কি করি? জোর দিই। বাট ডোন্ট ডু ইট শুধু। এইগুলোকে সবার লাস্টে রাখবো। এগুলোকে সবার লাস্টে রাখবো। কারণ এই জিনিসগুলোতে কম এফোর্ট, মার্কস বেশি, ফাইন। কিন্তু বাদবাকিগুলো সেগুলোকে তো আর ফেলে দিলে হবে না। এগুলো তো আর তোমার পানির জলে ভেসে আসেনি। এগুলোকে যদি তুমি না করো সেগুলো তোমাকে শাস্তি দেবে। র‍্যাংকিং পেয়ে যাবে। তো সিলেবাসে ওয়েটেজটা আমরা আস্তে, আস্তে দেখব। দেখো আমাদের ১০ টা ইউনিট আছে। ফিজিক্সে ১০ খানা ইউনিট আছে। তো ইউনিটের সিলেবাস ইউনিট গুলো আমি এক, এক করে দেখো যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিটে যে চ্যাপ্টার ফার্স্ট ইউনিটে এখানে মোটামুটি একটা কোয়েশ্চেন আসেই। এবং এটা মিডিয়াম প্রায়োরিটি থাকে যে হ্যাঁ, এই কোয়েশ্চেন খুব একটা টাফ হয় না। এবং এখান থেকে ঠিক আছে আসবে। বাট এই চ্যাপ্টারে একটা মুশকিল আছে। মুশকিল হচ্ছে এই চ্যাপ্টারটা বাকি যে ৯ টা চ্যাপ্টার আছে না, বাকি যে ৯ টা ইউনিট আছে প্রত্যেকটা যেকোনো ইউনিটের সঙ্গে এটা ম্যাশ আপ করে দিতে পারে। মিলিয়ে মিশিয়ে দিতে পারে। তুমি বুঝতে পারবে না এটা এই ১ নম্বর ইউনিটের কোয়েশ্চেন নাকি ৭ নম্বর ইউনিটের কোয়েশ্চেন। কনফিউশন চলে আসবে। বাট এইজন্য এই ইউনিটটাকে একটু ভালোভাবে যত্ন করে দেখতে হবে। এটা খুব আমি ওইজন্য বলছি যে এই ইউনিটটা অনেকেই আমরা ঠিক আছে হবে হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু না, এই ইউনিটের কোয়েশ্চেন গুলো অনেক সময় আ একদম কি বলব মিশিয়ে মিলিয়ে একটা বিতিকিচ্ছিরি করে তোমাকে এমনভাবে দেবে যে তুমি ভাববে এটা বোধহয় অন্য আ ইউনিটের কোয়েশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি এটা ১ নম্বরের ইউনিটের কোয়েশ্চেন। এটা খুব সাবধান এবং এখান থেকে আমরা কি পড়ব? ডাইমেনশন এনালাইসিস অফ কমপ্লেক্স কনস্ট্যান্ট। এটা খুব জানা খুব জরুরি। অনেক সময় উত্তর করতে গিয়ে জাস্ট কমপ্লেক্স কনস্ট্যান্ট গুলো সম্পর্কে জানলেই আমরা অনেক সময় উত্তর করে দিতে পারব। এবং এরর প্রপাগেশন ফর্মুলা, সিগনিফিকেন্ট ফিগারস অনেক কিছু আছে। এগুলো সবকটা আমাদের জেনে নিতে হবে। ২ নম্বর হচ্ছে কাইনেমেটিক্স। এটা কিন্তু প্রায়োরিটি হাই। অর্থাৎ এটা খুব হাই একটা জায়গা যেখান থেকে কোয়েশ্চেনস ঠিক এবং খেয়াল করে দেখো কাইনেমেটিক্স, লস অফ মোশন এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার এগুলো পরপর আছে এবং এখানে দেখো তুমি আ ২ ৬ নম্বর তুমি স্কোর করতে পারবে। সমস্যা হচ্ছে যে এই ৩ টে পোরশন সবার সবচেয়ে কঠিন লাগে। তাই না? আ করার নেই। এগুলো করতে হবে। কিন্তু এগুলো যদি তুমি ঠিকঠাক করে আমি তোমাদের শেখাবো যে কি করে খুব সিম্পলি সলভ করতে হয়। ধীরে, ধীরে আস্তে, আস্তে। হাতে যে সময় আছে সে সময়ের মধ্যে দিয়ে আমরা শেষ করব। এরপর আমরা দেখছি রোটেশনাল মোশন এটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। ক্রিটিক্যাল এই কারণে মেক্সিমাম প্রায় 90% ছেলেমেয়ে এটাকে ড্রপ করে। যে রোটেশনাল মোশন আমরা করবই না। বাট মার্কস দেখো ৩ নম্বর এখানে আছে। ৩ নম্বর। ৫০ টা নম্বরের মধ্যে তোমার ৩ নম্বর দিচ্ছে। মানে ম্যাটার অফ জোক, তাই না? এটা বুঝতে হবে। ৩ নম্বরটা ম্যাটার অফ জোক নয়। 0.25 মার্কস এর জন্য র‍্যাংকিং এর হিউজ চেঞ্জ হয়ে যেতে পারে। সেখানে ৩ নম্বর। বুঝতে পারছো? গ্র্যাভিটেশন সবাই বলল, "ও হো, হো! ইউ ক্যান ডু ইট।" অবভিয়াসলি তোমরা এটা সহজেই করতে পারবে। ফর্মুলা গুলো কিছু আছে মনে রেখে করতে পারবে। বিশেষত স্যাটেলাইট অরবিটাল যে মেকানিক্স টা, স্যাটেলাইট অরবিটাল মেকানিক্স এর কোয়েশ্চেন গুলো একটুখানি কিন্তু ঘেঁটে যাওয়া হতে পারে। সাবধান। এবার দেখো প্রপার্টিস অফ ম্যাটার। এটাও গুড। এটা খুব কঠিন কিছু নয়। এখানে আছে বার্নৌলিস থিওরেম অ্যাপ্লিকেশন যেটা সম্ভবত তোমাদের ক্লাস 11-12 এর সিলেবাসে নেই। টার্মিনাল ভেলোসিটি, সারফেস এনার্জি এই জিনিসগুলো কিন্তু খুব সিম্পল, খুব সিম্পল। তোমাদের কি করতে হবে যে এই যে থিওরি গুলো পড়ে তোমাদের বুঝে নিয়ে প্রবলেম গুলো সলভ এটা তোমাদের কাজ। তাহলে এখান থেকে ২ নম্বর মোটামুটি তোমরা সিওর হতে পারবে। হিট অ্যান্ড থার্মোডায়নামিক্স এর যে কোয়েশ্চেন গুলো আসে এগুলো কিন্তু হাই প্রায়োরিটি। ক্রিটিক্যাল নয় বাট প্রায়োরিটি হাই। ২ থেকে ৩ নম্বর আসে। কার্নো সাইকেল খুব ইম্পোর্টেন্ট। গ্রাফিক্যাল প্লট গুলো খুব ইম্পোর্টেন্ট। ক্যালোরিমেট্রি কোয়েশ্চেন আসে এবং
ডোন্ট মিস ইট। খুব সহজ। তার সাথে রয়েছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাসে তোমাদেরকে ভালো করে শিখতে হবে যে এগুলো আমরা কিভাবে করব। কোয়েশ্চেন অ্যাপ্রোচ কিভাবে করে? থিওরি আমরা জানতেই পারি বাট প্রবলেমে অ্যাপ্রোচ করাটা খুব জরুরি। কিভাবে করব? বিশেষত তোমাদের সমস্যা হবে ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশন নিয়ে। এমন একটা অদ্ভুত তোমার ডায়াগ্রাম দিয়ে দেবে, এমন অদ্ভুত সিচুয়েশন দিয়ে দেবে, কি ভাববে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করব কি করে? দ্যাটস আ প্রবলেম। কিন্তু দেখা যাবে তুমি যদি ঠিক মেথডিক্যালি চলো দেখবে যে খুব একটা কঠিন বিষয় নয়। অসিলেশন অ্যান্ড ওয়েভ অনেকে খুব ভালো পারো এই বিষয়টা। সুতরাং এই বিষয়টা কিন্তু এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে একটা জিনিস আছে, সেই জিনিসটাকে তোমাদের বুঝতে হবে। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এখান থেকে যে রেজাল্ট গুলো আসছে, সেই রেজাল্ট গুলো তুমি বুঝলে, মানেগুলো বুঝলে, আ যে ম্যাথমেটিক্যাল ফর্ম আছে সেগুলো ভালো করে বুঝলে তুমি ওখান থেকে প্রায় 80% ডেটা তুমি অটোমেটিক্যালি রিকভার করে নিতে পারবে এবং অ্যান্সার গুলো রিকভার করে নিতে পারবে। ইম্পোর্টেন্ট বলতে এখানে ডপলার ইফেক্ট একটু জটিল মনে হতে পারে। ঠিক আছে? এবং এই যে ওয়েভ ইকুয়েশন, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো এসে তোমাকে মাথাটা খাবে। ঠিক আছে? তো আমাদের সেই মাথা খেলেও আমাদের অসুবিধা নেই। আমরা এগুলো সব করব। এবার দেখো 11 থেকে 19 ইউনিট ওটা ক্লাস কি ছিল? ক্লাস 11 এ ছিল। এবার ক্লাস 12 এ। 12 এর কোর টপিক গুলো এরকম যে ইলেকট্রোস্ট্যাটিক্স দেখো তাকিয়ে এটা ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল। তোমাদের স্যাররা হয়তো বলেছিলেন যে এই ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি খুব ভালো করে পড়বি। এগুলো যেই তে আসে। দেখতেই পাচ্ছ এটা ক্রিটিক্যাল। এগুলো প্রিভিয়াস 10 ইয়ার্স এর যে কোয়েশ্চেন গুলো এনালাইসিস করে এটা আমি তৈরি করেছি। এটা খুব ক্রিটিক্যাল ৩ থেকে ৪ নম্বর। এখন অব্দি যত নম্বর বেশি পেয়েছি, সবচেয়ে বেশি নম্বর পাচ্ছি দেখো ৩-৪। ৩ থেকে ৪ নম্বর আসে। এবং ইলেকট্রোস্ট্যাটিক্স এর অনেক কিছু আছে। গস থিওরেম এবং কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস এবং ক্যাপাসিটর। এবং আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে ডাইপোল। ডাইপোলস আর পোটেনশিয়াল এর প্রবলেম। পোটেনশিয়াল এর প্রবলেম গুলো খুব ইম্পোর্টেন্ট হতে পারে। তো সামটাইমস কিছু প্রবলেমে তুমি পোটেনশিয়ালটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে এবং তখন তুমি অটোমেটিক্যালি ফিল্ড এর দিকে ইজিলি মুভ করতে পারবে। এটা একটা টেকনিক। জাস্ট এটা বাইপাস করে দেওয়া। সামটাইমস আমাদের সময় বাঁচানোর জন্য এবং আ ঠিক পথে এগোনোর জন্য আমাদের সিস্টেমকে বাইপাস করে এগোতে হবে। ডিরেক্ট পথে এগোবো না। ওকে? কারেন্ট ইলেকট্রিসিটিতে এখানে নেটওয়ার্ক প্রবলেম গুলো নিয়ে আমাদের বারবার এগোতে হবে। রিপ্লোসিটি আছে এখানে। নেটওয়ার্ক প্রবলেম গুলো এই নেটওয়ার্ক প্রবলেম গুলো কিন্তু আবার ক্যাপাসিটর এর সাথে কানেক্টেড আছে। কারণ অনেক সময় নেটওয়ার্ক গুলোর মধ্যে ক্যাপাসিটর থাকে বা ক্যাপাসিটর দিয়ে আমাদের নেটওয়ার্ক প্রবলেম তৈরি করে দেয়। ম্যাগনেটিক ইফেক্ট এটা দেখো এটাও হাই। ক্রিটিক্যাল নয় বাট হাই। তো এখানে আছে বায়োসাভার্ট, অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ারস ল টাকে আমরা মূলত প্রায়োরিটি দেব এই কারণে যে মেক্সিমাম প্রবলেম, সিমেট্রিক প্রবলেম গুলো যেগুলো আসবে সেগুলো আমরা অ্যাম্পিয়ারস ল দিয়ে করে দিতে পারব। এবং মুভিং কয়েল গ্যালভানোমিটার এটাও ইম্পোর্টেন্ট কারণ গ্যালভানোমিটার প্রবলেম আসে খুব কঠিন কিছু নয়। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে তোমায় কি করতে হবে? ফর্মুলা গুলোকে জাস্ট ফেলে দিতে হবে। এরপর রয়েছে আমাদের ইএমআই, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি। দ্যাটস আ ভেরি বিউটিফুল রিজিয়ন। এটা খুব হাই রিজিয়ন যদিও এবং তোমার মনে হতে পারে নো, এটা করার থেকে আমার এগুলো করা ভালো। হ্যাঁ, অবভিয়াস কিন্তু এটা খুব হার্ড নয়, খুব টাফ ও নয়। তোমরা অনেকেই এই এলসিআর টাকে এভয়েড করে গেছো। এলসিআর থেকে যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো ইজি এবং এলসিআর টা আমি তোমাদের এত সুন্দর করে করাবো যে তোমরা ভাববে ওকে এত ইজি ছিল বিষয়টা। বেশ। এখানে লেনজেস ল আছে, ফ্যারাডেস ল আছে ইত্যাদি আছে। এবং কিছু ট্রান্সফর্মার আছে। ট্রান্সফর্মারটা কি জিনিস সেটাও জানতে হবে। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এখান থেকে কোয়েশ্চেন ভেরি লো কিন্তু এখান থেকে এই যে তুমি পরবর্তীকালে আমি তোমায় দেখাবো যে এখান থেকে যে কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেন অনেক সময় তুমি গন্ডগোল করে ফেলবে। এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এর কোয়েশ্চেন নাকি ইউনিট 1 এর কোয়েশ্চেন। ওকে? যাই হোক এটা পড়বো আমরা ধীরে বাট লো যেগুলো সেগুলো আমরা শেষের দিকে পড়ব। রে অপটিক্স এখান থেকেও হাই। বিশেষত লেন্স মেকারস ফর্মুলা এবং ইন্টারনাল রিফ্লেকশন এবং প্রিজম এগুলো আমাদের পড়তে হবে এবং সামটাইমস তোমাদের ছবি দিয়ে দেবে। ছবি দিয়ে দেবে লেন্সের ছবি দিয়ে বলল যে নাও লেটস সলভ ইট। ফোকাস দূরত্ব বের করো, ম্যাগনিফিকেশন বের করো এসব বলতে পারে। তারপরে আসছে ওয়েভ অপটিক্স, রে অপটিক্স, ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্স এও খুব ইম্পোর্টেন্ট কিছু বিষয় আছে যদিও মিডিয়াম এটা। কিন্তু ইম্পোর্টেন্ট বিষয় বলতে এখানে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ইজিলি এগুলো করে ফেলতে পারবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে গন্ডগোলটা হবে। ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। এইটা খুব জরুরি একটা জিনিস এবং
কি আছে পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স ক্যালকুলেশন কিভাবে করতে হয়, কি পদ্ধতিতে, কি ফর্মুলা, কি কনসেপ্ট এ আছে, একটা সিঙ্গল কনসেপ্ট এর উপর এটা তৈরি হয়ে যায়। মডার্ন ফেজটাকে ক্রিটিক্যাল বলছি আমরা এবং ইজি। এটা ইজি অ্যান্ড ক্রিটিক্যাল। এটা খুব সুন্দর জায়গা। সবাই এটাকেই টার্গেট করে যে এটাই যেন তাদের ধ্যান জ্ঞান। ভাই ৪-৫ নম্বর আছে এখানে। এইটুকুতেই হয়ে যাবে? 110 ৫ নম্বর ধরলেও 110 বাদবাকিরা? এতে কিছু হবে না। ৫ নম্বর পেয়ে এখানে অ্যাকচুয়ালি কিছু হবে না। তাই না? সেমিকন্ডাক্টর এখানেও ২ নম্বর আছে এবং এটাও ইজি। এই ছিল হচ্ছে আমাদের যেই সিলেবাস এনালাইসিস। সিলেবাস এনালাইসিস এর সাথে, সাথে কত নম্বর কোয়েশ্চেন আসে, কোনটা মিডিয়াম, কোনটা হার্ড সে সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। পিডিএফ টা আমি তোমাদের দিয়ে দেব। তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে? তো নেক্সট ডে থেকে আমরা শুরু করব আমাদের ক্লাস। মূলত আমি শুরু করতে চাইছি ইউনিট ১৪ থেকে। এখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রয়েছে। এখানে এটা বললাম যে এটা হাই অ্যান্ড নট টু টাফ, নট টু টাফ। খুব একটা কঠিন নয়। ওকে? তো এই অংশটা থেকে আমরা শুরু করব। তো তোমরা এটাকে ডাউনলোড করে নাও। তোমরা তোমাদের স্ট্র্যাটেজি রেডি করবে এবং কমেন্টে জানাও যে এইভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়লে লাভ হবে নাকি যারা আগে কাজ করেছো বা আ স্ট্র্যাটেজিক্যালি পড়োনি সবার মতামতটাই চাইছি। ওকে? তাহলে আমরা আজকের মতন এখানেই শেষ করছি এবং নেক্সট ভিডিওতে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? ওকে। হ্যাভ এ গুড ডে।